জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সাথে আছি আমি সিউল আহমেদ। এদিকে জাতির বীরদের স্মরণ করতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবসের জন্য সৌধের চূড়া থেকে শহীদ বেদি পায়ে চলার সড়ক সবই ধুয়ে মুছে চকচক করা হয়েছে। শোভা পাচ্ছে বাহারি রঙের ফুল। সেনাবাহিনী, এপিবিএন, র্যাব ও পুলিশের সমন্বয়ে তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। শ্রদ্ধা জানাতে আসা দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা আরিচা মহাসড়কে গোয়েন্দা নজরদারি সহ মোতায়েন থাকবে প্রায় ৩,০০০-এর বেশি পুলিশ সদস্য। প্রথম প্রহরে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে ফুল দেবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ ও কূটনীতিক সহ বিশিষ্টজনেরা। এরপরে সর্বস্তরের জনতার জন্য খুলে দেওয়া হবে সৌধ প্রাঙ্গণ। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি ভবন ও স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল সাজে, যা দেখতে ভিড় করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লাল সবুজের আলোয় পুরো ঢাকা যেন রূপ নিয়েছে একখণ্ড বাংলাদেশের পতাকায়। এছাড়া বাহারি আলো দিয়ে মুক্তিযুদ্ধের প্রতীকী চিত্র তৈরি করা হয়েছে। বিজয়ের আলোর এমন সৌন্দর্য উপভোগ করছেন সর্বস্তরের মানুষ। বিগত কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের ১৬ বছর বিজয় দিবস পালিত হলেও মত প্রকাশে বাধার মুখে পড়তে হয়েছে অনেককে। নিজেদের অধিকার নিয়ে কথা বলার জেল গুম সহ নির্যাতনের শিকার হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশে গৌরবময় এই দিনকে ঘিরে উচ্ছ্বাসের পাশাপাশি দেশকে নিয়ে প্রত্যাশাও বেড়েছে বলে জানান দর্শনার্থীরা। এবারটা একটু অন্য রকমের, কারণ নতুন বাংলাদেশে নতুনভাবে বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। চারদিকে লাল সবুজ পতাকা উঠছে, আমার খুব ভালো লাগছে। বাচ্চাদের মাঝে বিজয়ের চেতনা তৈরি করার জন্য আমরা প্রতি বছরই বাচ্চাদের নিয়ে বের হই। আর বিজয় দিবস এটা তো আমাদের খুবই আনন্দের একটা দিন। ভালোই বিজয় দিবস, এই জন্যই এখানে আসার পরে সেই লাইটিং অ্যান্ড এভরিথিং। সমান অধিকার আর সবার জন্য সমান অধিকার বজায় থাকে এবং কোনো বৈষম্যের শিকার না হয়। দেশে বিশৃঙ্খলায় উস্কানিদাতাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সচিবালয়ে কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৬ ডিসেম্বরকে ঘিরে নাশকতার শঙ্কা নেই। ছিনতাই রুখতে ঢাকা শহরের শেষ রাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। ১৬ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। এদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব, তারা এই দায়িত্বটা ভালোভাবে যেন পালন করে। সরকার যারা বাইরে আছেন এবং এখনো নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। সরকারি কর্মচারীদের সবাইকে মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন, তবে এর জন্য একটা স্ল্যাব করা হবে বলে জানান তিনি। মহার্ঘ ভাতার হার নির্ধারণে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার নির্ধারণ করা হবে বলে জানান তিনি। এছাড়া পেনশনরাও মহার্ঘ ভাতা পাবেন। মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায়, সেই ব্যাপারে সরকার একমত। যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে এবং এটা যত তাড়াতাড়ি যায় তত মঙ্গল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের বলে মন্তব্য করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা। তেজগাঁয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তার যৌথ ব্রিফিংয়ে একথা বলেন তিনি। দুদেশের মধ্যে কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেন্সি সমঝোতা স্মারক সই হয়েছে। যৌথ ব্রিফিংয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। দেশটিতে পণ্য রপ্তানির বিষয়ে সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Today to visit a new Bangladesh
that is going through remarkable transition and transformation, led by one of the most recognizable face in the world, recognizable name, led by one of the most respected, esteemed leader in the world. And we signed some agreements, but beyond the agreements, we also make sure that our relationship on trade, on investments continue and expand. And His Excellency has invited all our investors in Bangladesh to come and invest in East Timor. And we'll be very happy to encourage to build the relationship which started with the birth of East Timor. মহান বিজয় দিবস আজ বাঙালির বীরত্বের অবিস্মরণীয় গৌরবময় দিন। প্রথম প্রহরে ৭১ ও ২৪-এর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে জাতীয় নাগরিক কমিটি। এই মুহূর্তে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী আতাউর নিয়ন। যুক্ত হচ্ছি তার সঙ্গে। আতাউর, প্রথম প্রহরে কর্মসূচিতে যারা যোগ দিতে এসেছেন কি বলছেন তারা? যেমনটি বলছিলেন যে প্রতি বছর কিন্তু আমরা এই দিনটিকে উদযাপন করে থাকি। আমাদের মহান বিজয় দিবস আজ রাত ১২টা থেকে শুরু হয়ে গেল। দীর্ঘ ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পরে কিন্তু বাঙালি জীবন দিয়ে এই দিনটি পেয়েছিল, বাংলাদেশকে স্বাধীন করেছিল অন্য একটি রাষ্ট্রের কাছ থেকে। তো আজকে প্রতি বছর যে ১৯৭১ সালে যে বিজয় দিবসটি পালন করা হয় প্রতি বছর, সেই বিজয় দিবস পালন করা হলো। এবারে বিজয় দিবস কিন্তু একেবারেই আলাদা, ভিন্ন একটি বিজয় দিবস এবং আরও গৌরবের বিজয় দিবস বলা হচ্ছে। যার কারণ আপনি জানেন যে ১৯৭১ সালে অন্য রাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করা হলো। এই ২৪শে জুলাই আগস্টে যেই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানে কিন্তু কয়েক হাজার, প্রায় আমরা ২,০০০ শহীদের জীবন দিয়ে কিন্তু দীর্ঘ ১৫ বছর যেই স্বৈরাচারী শাসন ছিল, সেই শাসনের হাত থেকে কিন্তু বাংলাদেশকে মুক্ত করা হয়েছে। যে কারণে বলা হয়ে থাকে যে ১৯৭১ সালে যারা দেশকে স্বাধীন করেছিল তাদের মতোই যারা শহীদ হয়েছে ২৪শে, তারাও দেশকে এক ধরনের স্বৈরাচারী শাসন থেকে স্বাধীন করেছে। যে কারণে হচ্ছে এই ৭১-এর সাথে পাশাপাশি ২৪শে যেসব ছাত্র জনতা, শিশু সবাই জীবন দিয়েছে, তাদেরকেও, সেই শহীদদেরকেও ৭১-এর শহীদদের সাথে স্মরণ করা হচ্ছে। আর সেই স্মরণের প্রথম প্রহরটি হচ্ছে আজকে মোমবাতি জ্বালানোর মাধ্যমে এবং শুরুতে একটি গান দিয়ে জাতীয় নাগরিক কমিটি আসলে এই আয়োজন করেছে, যেখানে শুরুতে একটি গানের মাধ্যমে শহীদদেরকে স্মরণ করা হয়েছে। ৭১-এর শহীদের পাশাপাশি ২৪শে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করা হচ্ছে। সেই সাথে জানানো হচ্ছে যে এখানে শুধু স্বৈরাচারী শাসন নয়, এখানে ভারত বিরোধী যে আন্দোলন সেটি কিন্তু এখনো চলমান আছে এবং দীর্ঘ স্বাধীনের পর থেকে দীর্ঘ ৫৩ বছর কিন্তু যে ভারত একটি দখল করেছিল একটি জায়গা, বা ভারত বিরোধী কোনো কথা বলা যেত না, বা ভারতের পরাধীনভাবে অনেকটাই বাংলাদেশের অনেক নাগরিকরা ছিলেন। তো সেই জায়গা থেকে আসলে একটি ভারত মুক্ত বিজয় দিবস কিন্তু আজকে উদযাপন করা হচ্ছে। তো সেই জায়গাটাও আসলে বলা হচ্ছে যে শুধু একটি বিজয় না, আমরা ১৯৭১ সালে দেশকে অন্য একটি রাষ্ট্রের হাত থেকে স্বাধীন করার মাধ্যমে যেই স্বাধীনতা অর্জন করেছে, তারপরে ২৪শে জুলাই আগস্টে অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে মুক্ত করে স্বাধীন করা হয়েছে। এরপরে ভারত বিরোধী একতরফা দেশের সর্বস্তরের মানুষগুলো আন্দোলন চালিয়ে তারা সেই ভারত মুক্ত বাংলাদেশকে নিয়ে বিজয় দিবস আজকে উদযাপন শুরু করেছে। তো এখানে বলা হচ্ছে যে যেসব ছাত্র জনতারা ২৪শে জুলাই আগস্টে শহীদ হয়েছে, তারা আসলে এই দেশের জন্য যে জীবন দিয়েছে সেটি ১৯৭১ সালেও কিন্তু তারা দেশের জন্যই জীবন দিয়েছিল। তারা কোনো দল মত, রাজনৈতিক ধর্ম, কোনো মতাদর্শ বা সেই চিন্তা ভাবনা তারা মাথায় রাখেনি। তারা শুধুমাত্র দেশের জন্য, মাতৃভূমির জন্য জীবন দিয়েছে, যেটি ২৪শে জুলাই আগস্ট অভ্যুত্থানে দেখা গেছে, যেখানে দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ সরকারের, শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। কোনো ধরনের যতই অত্যাচার হোক বা পরাধীনতার মধ্যে এক ধরনের থাকতে হয়েছে,
হয়েছে, কেউ কোনো কথা বলতে পারেনি। গুম, খুন, হত্যা এই সব ধরন এবং সেই সাথে দেশের আর্থিক খাতে সব খাতে যে লুটপাট হয়েছে এর বিরুদ্ধে কোনো কথাই কোনো মানুষ কথা বলতে পারছিল না। সেই সময় আসলে ছাত্র জনতারা তারা একসাথে যখন নিজেদের দাবি আদায় থেকে শুরু করে যখন দেখলো যে এটি সর্বস্তরে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে, কোনো ধরনের কোনো আইন শৃঙ্খলা বা কোনো নিয়মের মধ্যে থেকে নয়, নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। ছোট যেই 4 বছরের শিশুটি সেও এই হত্যার হাত থেকে রক্ষা পাচ্ছে না। তো সেই জায়গা থেকে আসলে দেশকে স্বাধীন করার জন্য ছাত্র জনতারা যেই চেষ্টা করেছে বা যেই জীবন দিয়েছে, এবং শুধু জীবন দেওয়া নয়, এখনো অনেক জীবিত আছেন যারা আহত হয়েছেন, তারা পঙ্গু হয়ে গেছেন বা তারা হয়তো আর মানে অসুস্থ আছেন বা সুস্থ পুরোপুরি হয়তো স্বাভাবিক জীবন ফিরে পাবেন না। সেই তারা আজকে সেই তাদেরকেও স্মরণ করা হচ্ছে। আসলে এই শুধু যারা শহীদ হয়েছেন, মারা গেছেন, শুধু তাদেরকে না, যারা জীবিত আছেন তাদেরকে স্মরণ করে যে আসলে 24শে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে 71-এ যারা শহীদ হয়েছে তাদের পাশাপাশি যেন আগামী দিনগুলোতে 24শে শহীদদেরকে স্মরণ করা হয়। শুধু 71-এর স্বাধীনতা নয়, 24শে যে স্বাধীনতা স্বৈরাচারী শাসন থেকে, শেখ হাসিনার শাসন থেকে, ভারত থেকে মুক্ত পেয়ে বাংলাদেশকে যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতা যেন আগামীতে প্রতি বছর বিজয় দিবসে 71-এর শহীদদের পাশাপাশি 24শে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, দেশ যে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাও যাতে মানুষ স্মরণ করে বা মনে রাখে, এবং যেই জীবন যারা দিয়েছেন তাদের এই জীবন দেয়া বা শহীদ যেন বৃথা না যায় বা কোনো বিফলে না যায়, সেই জায়গাটা যেন সবসময় মানুষ স্মরণের মধ্যে রাখে, এবং যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন যেন বৃথা না যায়, কোনো ধরনের কুচক্রই যেন সেই আন্দোলনের বা সেই অভ্যুত্থান, সেই বিজয়কে যেন নষ্ট করতে না পারে, সেই জায়গাটা আসলে যেন স্মরণে রাখে বা সেই মানুষকে সেই জায়গায় বারবার সেই 24শে জুলাই আগস্টের আন্দোলনকে মনে করিয়ে দেওয়ার জন্য আসলে এই বিজয়ের এই প্রথম প্রহরে আসলে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাদেরকে স্মরণ করার সাথে আসলে শুরু করেছে। তো জাতীয় নাগরিক কমিটির আজকের এই কার্যক্রমের মাধ্যমে তারা আগামী ভোর 6টায় জাতীয় স্মৃতিসৌধে সম্মান জানাতে যাবে শহীদদের প্রতি। তারা ভোর 4টায় হয়তো এখান থেকে রওনা হয়ে সকাল 6টায় সেখানে সম্মান জানাবে, এবং আগামী কাল সারাদিনব্যাপী তাদের অনেক কার্যক্রম আছে। এবং সেই সাথে জানানো হচ্ছে যে শুধু স্বৈরাচারী শাসন থেকে মুক্ত নয়, আগামীতে যেন কোনো স্বৈরাচারী শাসন দেশকে দখল করতে না পারে, মানুষকে পরাধীন করতে না পারে, এবং ভারত যেন আর বাংলাদেশকে তাদের পরাধীন মনে না করে, সেই জায়গাটা যেন শহীদদের 71-এর পাশাপাশি 24শে শহীদদের মনে রাখার মাধ্যমে সবাইকে স্মরণ করিয়ে দিতে এবং মনে রাখার জন্য তারা সেই দাবি জানায়। তো এই ছিল বিজয় দিবসের প্রথম প্রহরে আয়োজিত মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করার সর্বশেষ তথ্য। আতাউর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী আতাউর জানাচ্ছিলেন মহান বিজয় দিবস উপলক্ষের প্রথম প্রহরে 71 ও 24শে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছিল জাতীয় নাগরিক কমিটি। 54তম বিজয় দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, যেখানে আছেন সহকর্মী মোকাররম হোসেন। যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোকাররম, বিজয় দিবসে কি কি আয়োজন রয়েছে জানাবেন আমাদের। সিউল বিজয় দিবসের প্রথম প্রহরেই মূলত রংপুর কেন্দ্রীয় যে শহীদ মিনার আছে, টাউন হল চত্বর, সেখানে একেবারে দেখতে পাচ্ছেন আমার পেছনে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। পরিবর্তিত প্রেক্ষাপটে একটি নতুন আবহে এবার বিজয় দিবস, এবং সেই বিজয় দিবস আমরা দেখছি যে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু একেবারেই উপচে পড়া ভিড়ই বলা যায়। এবং এখানে শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছে, এবং একই সঙ্গে সকালের দিকেও কিছু আনুষ্ঠানিকতা আছে। তবে বহু বছরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে ধারণ করেই কিন্তু রংপুর টাউন হল জুড়ে যে মানুষের উপস্থিত হওয়ার যে প্রবণতা, মধ্যরাতে অর্থাৎ 12টা 1 মিনিটেই যে ফুল দেবার আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু এবারও স্বতঃস্ফূর্তভাবে মানুষ করেছে। যদিও এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খানিকটা কড়াকড়ি ছিল, অর্থাৎ আমরা এর আগের বছরে এখানে রাত 10টার পর থেকে মানুষের উপস্থিতি দেখলেও এবার কিন্তু একেবারে শেষ মুহূর্তে দরজাটি, সদর যে দরজা সেটি খুলে দেওয়া হয়েছে, এবং তারপরেই রাস্তায় অপেক্ষমান মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু
এইখানে এসেছেন এবং এসে একেবারেই সঠিক সময়ে তারা আসলে পুষ্পস্তবক দিতে পেরেছেন। এবং উপস্থিতির ব্যাপারে যদি বলি, এবার এই পরিবর্তিত প্রেক্ষাপটে তরুণের যাদের বয়স মূলত 22 থেকে 35-40 বছর, তাদের সেই শ্রেণীর পেশার মানুষের উপস্থিতি আমরা এখানে বেশি দেখেছি এবং তাদের যে স্লোগান, তাদের যে মিছিল, তাদের যে কথা বলার ধরন, সব কিছুতেই তারা একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ, অর্থাৎ এর আগের বছরের যে জাতীয় দিবসগুলোতে একটা নির্দিষ্ট দলের আবহ, একটা নির্দিষ্ট দলের কর্মী সমর্থকদের যে একটা আধিপত্য ছিল, সেই আধিপত্যের বাইরে গিয়ে নতুন কলেবরে যে বিজয় দিবস উদযাপনের যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু তারা দারুণভাবে উপভোগ করছেন বলে গণমাধ্যমকে তারা জানিয়েছেন। একই সঙ্গে তারা এটিও বলছেন যে অন্যের ক্ষমতা হরণ করবার যে প্রবণতা, অন্যকে কথা বলতে না দেবার যে প্রবণতা, অন্যকে দমন করবার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে মুক্ত হয়ে এবারে নতুন ধারার, নতুন ভাবে যে একটি বিজয় দিবস উদযাপনের মুহূর্ত, সেটি কিন্তু তারা দারুণভাবে উপভোগ করছেন। এবং তারা এটিও প্রত্যাশা করছেন যে 24-এর বিপ্লব যে বিষয়গুলোকে সামনে রেখে হয়েছে, সেই 24-এর বিপ্লব কিন্তু তারা কোনোভাবে 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে মুখোমুখি দাঁড় করাতে চান না, বরং তারা তরুণরা বলছেন যে 71-এর মুক্তিযুদ্ধ যে প্রেক্ষাপটে হয়েছিল, সেই প্রেক্ষাপট যেন নতুন করে না হয়, জন্যই মূলত 24-এর বিপ্লবের স্পিরিট ছিল। এমন জায়গা থেকে তারা বলছেন পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসুক, সরকার গঠন করুক, তারা যেন তারুণ্যের আকাঙ্ক্ষাটাকে ধারণ করে এবং তারুণ্য আসলে কি চায় সেভাবেই আসলে দেশ গঠনের জন্য যেন তারা আসলে প্রস্তুতি গ্রহণ করে, এমন প্রত্যাশার কথা আমরা জানতে পেরেছি। এবং আরও একটু জানিয়ে রাখি যে আজকে রাতের পর থেকে কিন্তু আগামীকাল সকালেও বেশ খানিকটা লম্বা শিডিউলে আসলে প্রস্তুতি রয়েছে। সেখানে মূলত জেলা প্রশাসন সেই অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে সকাল থেকেই সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের যে প্রহর, সেটি উদযাপন হবে। একই সঙ্গে আলোচনা সভা রয়েছে, সাংস্কৃতিক কর্মকাণ্ড রয়েছে, আলোচনা সভার পরে পুরস্কার বিতরণী রয়েছে এবং রংপুরে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একটি আলপনা উৎসব রয়েছে। এছাড়াও নানান যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, তারাও নিজেদের মতো করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করবার জন্য চেষ্টা করছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তাদের মতো করে বিজয় উৎসব পালন করবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা, দীর্ঘদিন মূলধারার রাজনীতির বাইরে থাকা যে দলগুলো রয়েছে, বিশেষ করে বিএনপির সঙ্গে জোটবদ্ধ যে দলগুলো ছিল, তারাও কিন্তু এখন তাদের পরিসর বাড়ানোর জন্য এই জাতীয় দিবসগুলোকে আসলে এই উপলক্ষ হিসেবে বেছে নিচ্ছেন। তাদের সামর্থ্য প্রকাশ করা, তাদের উপস্থিতি জানান দেয়া, তাদের যে জনসমর্থন আছে সেটি প্রমাণ করবার জন্য তারা চেষ্টা করছেন। এবং আগামীকালকে রংপুরের বিভিন্ন জায়গায় এরকম ছোটখাটো, বড়, মাঝারি ধরনের নানান ধরনের আয়োজনের যে আবহ, সেটি কিন্তু আজকে থেকেই লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে রংপুর শহরের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু সাজ সাজ রব আমরা দেখছি। একই সঙ্গে সেই স্থাপনার যে আলোকসজ্জা, সেখানে কিন্তু লাল সবুজ একটি আবহ রাখা হয়েছে। সব মিলিয়ে বিজয়ের যে সাজ রব, 54তম বিজয় দিবস পালনের যে আনুষ্ঠানিকতা, সেটি একেবারে উৎসব মুখর এবং মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এই উপস্থিতি, এই আয়োজন সকাল পর্যন্ত থাকবে এবং সকালে প্রশাসনের সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে বলা যায় যে সামাজিক সংগঠনের মানুষরা যারা রাতে আসেন, তারাও সকালে সেই বিজয়ের উৎসবে আসলে নিজেকে সামিল করবেন। সিউল, এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে আমার কাছে বিজয় দিবসের প্রথম পর্বের উদযাপনের সবশেষ খবর। সিউল। মোকাররম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী মোকাররম হোসেন জানাচ্ছিলেন রংপুর শহীদ মিনারের, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 54তম বিজয় দিবসের বিস্তারিত। এর আগে রোববার সকাল 10:30টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে 4 দিনের সফরে ঢাকায় পৌঁছান পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার রাত 10:30টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন। একই সঙ্গে 10 টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও অবমুক্ত করেন তিনি। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাক বক্স ও ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ শীর্ষক একটি বই উপহার দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকারের কতদিন প্রয়োজন তা জানার অধিকার জনগণের রয়েছে। কর্মপরিকল্পনার রোডম্যাপ সবার সামনে আসা উচিত, কিন্তু রোডম্যাপের কথা শুনলেই কোনো উপদেষ্টার মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের পথ সুগমে সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রয়োজন। আমরা 31 দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি, সেটা সম্পূর্ণ হবে সংস্কার। এই 31 দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ। সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন। 7 বছর পর রাজনৈতিক কর্মসূচিতে সশরীরে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে উপস্থিত হবেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বেগম জিয়া। সর্বশেষ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 2017 সালের 12 নভেম্বর সমাবেশের ভাষণ দিয়েছিলেন তিনি। আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন মামলা থেকে খালাস পাওয়ার পর ধীরে ধীরে নানা রাজনৈতিক আয়োজনে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। গত 21 নভেম্বর সেনাকুঞ্জের আয়োজনে সশরীরে উপস্থিত ছিলেন তিনি। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলো কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, রাজনৈতিক দলগুলোকে হেয় করলে জনপ্রিয়তা কমবে সরকারের। সকালে রাজধানীর মোহাম্মদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের মধ্যে দিয়ে তৈরি করা, কিন্তু মানুষের প্রত্যাশাগুলো তো পূরণ করতে হবে এই সরকারকে, এবং সেই প্রত্যাশা পূরণে যদি ঘাটতি থাকে তাহলে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থের কথা চিন্তা করে কথা বলবে, কর্মসূচি গ্রহণ করবে। নির্বাচন রোডম্যাপের দায়িত্ব সংস্কার কমিশনের নয়, কবে নির্বাচন হবে তার সিদ্ধান্ত নেবে ইসি ও সরকার। সিলেটে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে এমন মন্তব্য করেন সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মোমিন। তবে নির্বাচনকে প্রাতিষ্ঠানিক রূপে দাঁড় করানোর জন্য সংস্কার কমিশন কাজ করছে বলেও জানান তিনি। সংস্কার কমিশনের এই সদস্য বলেন, নির্বাচন সংস্কার আলোচনায় মূলত অতীতের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন, ভোটার হিসাবে প্রবাসীদের অংশগ্রহণ সহ জনগণের আস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আব্দুল আলিম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে। একটা পরামর্শ ছিল যে কেয়ারটেকার সরকার থাকলে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়, যেটা বাংলাদেশের অতীতে অনেকগুলো নির্বাচনকে দেখা গেছে। তারপরে সিলেটে আপনি জানেন যে সিলেটে অনেক প্রবাসী ভোটার আছেন, তাদেরকে কীভাবে এই ভোটের আওতায় আনা যায়, কীভাবে তারা ভোট দিতে পারবেন সেটা নিশ্চিত করার কথা বলেছেন। তারপরে তারা রাজনৈতিক কালচার পরিবর্তনের কথা বলেছেন, যে 53 বছরে আমাদের দেশে যে রাজনৈতিক কালচার আছে যেটা এখন পর্যন্ত সেই আগের অবস্থায় আছে, এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটটি মাথায় নিয়ে যাতে করে রাজনৈতিক কালচার একটা পরিবর্তন হয় সেই পরামর্শ দিয়েছেন। রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব না, তবে সময় দিলে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। নীলফামারী জেলা সার্কিট হাউসে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। খাদ্য উপদেষ্টা জানান, 2024-25 মৌসুমে ধান চাল সংগ্রহের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা জানুয়ারি মাসের মধ্যেই অর্জিত হবে। এবছর যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা যৌক্তিক বলে মন্তব্য করেন তিনি। আলী ইমাম জানান, বিগত সরকারের আমলে যেসব আমলা দুর্নীতির সাথে জড়িত ছিলেন তাদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলছে। ধান চাল সংগ্রহের জন্য এখানে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং সে অর্জন কেউ ছাড়িয়ে যাবে। মার্কেটে কিন্তু আমরা সরকার নির্ধারিত মূল্যে খাদ্য কিন্তু আমরা পাচ্ছি আমরা আশা করছি আমরা যেটুকু টার্গেট আছে সেটা আমরা পাবো, এবং এটাকে এখন পর্যন্ত কিন্তু যত ধরনের খাদ্য ইয়াতে আছে
ধান চালের মূল্য যাতে সহনশীল পর্যায়ে থাকে, সরকার সকল ব্যবস্থা নিয়ে যাবে, এর ব্যাপারে কোনো রকম করবে না, সহনশীল পর্যায়ে রাখার জন্য। শেখ হাসিনা ও শেখ রেহানা সহ তাদের পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে দুদকের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের $500 কোটি লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক অনিয়ম নিয়ে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন এই তথ্য জানিয়েছে। শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকায় ক্রিকেটার সাকিব আল হাসানকে আরও 2 বছর আগেই জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক বিজনেস ফোরাম IBF এর বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ধারণার চেয়েও বেশি দুর্নীতি হয়েছে অর্থনীতির সব সূচকে, যা ঠিক করতে স্বল্প দীর্ঘ মধ্যমেয়াদী জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সাথে রূপপুর সহ মেগা প্রকল্প বন্ধের চিন্তা নেই বলেও জানান অর্থ উপদেষ্টা। বক্তারা বলেন, নানা অনিয়ম দুর্নীতির কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে অর্থনীতি। এক্সেপশন মানে কি? কর অব্যাহতি, হাফ করে দেওয়া, এইগুলো, আর চুরি টুরি আসতো ট্যাক্সে, একটু রিডিউস দেয়। এইটা হয়তো ব্যবসায়ীরা আপনার কিছু কিছু সে লাগবে। আমি কয়েকদিন আগে বলেছি 40-50 বছর ধরে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্টে ইনফ্যান্টকে আমরা রিয়ার করছি, বাট দেয়ার ইজ নো মোর টাইম। সারা জীবন কি ইনফ্যান্টই থাকবে? কর রিয়ার সারা জীবন দিতে থাকবো? দ্যাটস নট পসিবল। 16টি ব্যাংক আর 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর 50,500 কোটি দায়দেনা আছে বলে হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 22 জানুয়ারি দিন ধার্য করেছেন উচ্চ আদালত। বাংলাদেশ ব্যাংকের পক্ষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে জানানো হয়েছে 30 নভেম্বর পর্যন্ত বেক্সিমকোর 16টা ব্যাংক ও 7টা ফিন্যান্স কোম্পানির কাছে 50,500 কোটি দায়দেনা আছে। বেক্সিমকোর 188 কোম্পানির মধ্যে 78 কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। যে সমস্ত ব্যাংকে এইসব ঋণ পরিশোধ করেনি, বেক্সিমকো তার তালিকাও দাখিল করা হয়। এর আগে 12 নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আবুল হাসান জুলাই গণহত্যা মামলার আসামি। জিজ্ঞাসাবাদের জন্য যাত্রাবাড়ী থানার সাবেক ওসিকে কাশিমপুর কারাগার থেকে ধানমন্ডিতে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে নিয়ে আসা হয়। এর আগে 12 ডিসেম্বর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওসি আব্দুল হাসানকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন। গত 20 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ির কাজলায় কলেজ ছাত্র ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিষিদ্ধে ঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল ওরফে নদী সহ 4 জনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে তাকে আদালতে হাজির করা হয়। এদিন একই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল ফাতারা কাজল সহ 4 জনকে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এরা সবাই শুক্রবার ধানমন্ডি এলাকায় একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেছে। সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত 23 অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিটি করা হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর বিদ্রোহে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত তদন্ত কমিটি করার প্রয়োজন মনে করে না মন্ত্রণালয়। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর
হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য লিখিত জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তদন্ত কমিটি চেয়ে করা রিটটি খারিজ করে দেওয়া হয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 54 জন নিহত হন। এই ঘটনায় হত্যা মামলায় 850 জনের 2013 সালের 5 নভেম্বর বিচার করা হয়। রায়ে 152 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আর খালাস পান 278 জন। 2017 সালের 27 নভেম্বর হাইকোর্টে 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে যাবজ্জীবন সাজা দেওয়া হয় 185 জনকে। আরও 228 জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। খালাস পান 283 জন। গেল সেপ্টেম্বরে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত কমিশন চেয়ে হাইকোর্ট রিট করা হয়। বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিটের শুনানি জানুয়ারিতে অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করা হলে এই আদেশ দেওয়া হয়। রিটে তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 29 ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। আমাদের দেশে যে চ্যানেলগুলো, ভারতীয় চ্যানেলগুলো চলে, কিসের মাধ্যমে চলে? আমরা দেখলাম যে এখানে আমাদের কোনো চ্যানেল ভারতে চলে না, কিন্তু আমাদের এখানে চ্যানেলগুলো চলে ফ্রি টু এয়ার চ্যানেল। অর্থাৎ আমাদের দুটো চ্যানেল আছে, একটা পেয়ার চ্যানেল, এটা ফ্রি টু এয়ার চ্যানেল। ফ্রি টু এয়ার চ্যানেল আনতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে। এটা 7 ধারা বলা আছে আমাদের কেবল টেলিভিশন আইনের, সেখানে নাই। তো আমি বলছি সেখানে আমরা যেখানে আসে না আসে, আমরা বলেছি যে এইগুলো আমাদের অবৈধ, এবং বিশেষ করে আমাদের কতগুলো 10 ধারা 9 ধারা এগুলো লঙ্ঘনী হচ্ছে, তার বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এবং সমাজে একটা যে বিভিন্ন কন্টেন্টগুলো তৈরি করে এখানে পাঠায়, এগুলো সঠিক না। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শিশু পার্কগুলো 16 ডিসেম্বর সকাল সন্ধ্যা শিশুদের জন্য বিনা টিকিটে প্রদর্শনের নির্দেশ দিয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম রাজধানীর 6টি পার্কের কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এই নির্দেশনা দেন। মহান বিজয় দিবস উপলক্ষে ডিএনসিসি এলাকার আওতাধীন 6টি পার্ক 16 ডিসেম্বর সকাল সন্ধ্যা বিনা টিকিটে শিশুদের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। মহান বিজয় দিবসকে সামনে রেখে ম্রো ভাষায় 7 বীরশ্রেষ্ঠের জীবনী ও 1982 সালে ক্রামাদি আঁকা ছবির অ্যালবাম মোড়ক উন্মোচন করা হয়। রোববার সকালে শহরের মধ্যমপাড়া এক ক্যাফেতে বই ও ছবি উন্মোচন করেন ম্রো ভাষা লেখক ইয়াঙ্গান ম্রো। ম্রো ভাষা লেখক ইয়াঙ্গান ম্রো নিজেদের সংস্কৃতি ভাষাকে রক্ষা করতে নতুন প্রজন্মকে দায়িত্বশীল হওয়ার কথা বলে তিনি সকলের প্রতি পাশে থাকার আহ্বান জানান। অতিথিরা বলেন, পাহাড় রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় ম্রো জাতিগোষ্ঠীদের জন্য ডিসেম্বর মাসটির গুরুত্বের কথা উল্লেখ করে অতিথিরা আরও বলেন, ম্রো ভাষার উদ্ভাবক ক্রামাদি ম্রো এই মাসে অনেক কাজ করেন এবং ম্রো ভাষার বর্ণমালা এই মাসে উন্মোচন করা হয়। সাত বছরের ব্যবধানে চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার বেড়েছে 36%। রোববার বিকেলে সিটি কর্পোরেশনের সম্মেলনে কক্ষে চট্টগ্রাম শহর রোড সেফটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে আরও জানানো হয়, গেল 7 বছরে চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 569 জন, গুরুতর আহত হয়েছেন 409 জন, যাদের 58%ই পথচারী বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। দুর্ঘটনার জন্য মোটর সাইকেলের পাশাপাশি সবচেয়ে বেশি দায়ী করা হয় ট্রাক ও বাসকে। বন্দরনগরীর সড়কগুলোকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে গত বছর থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, সিটি কর্পোরেশন ও ব্লুমবার্গ ফিলান্থ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদককে গুরুত্ব দিয়ে নিরাপদ সড়ক আন্দোলনের চেয়ারম্যান ও সিটি মেয়র সড়কের নিরাপত্তায় একসাথে কাজ করার আশা প্রকাশ করেন।
সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ কমিটির ভুলের কারণে খেলাফত মজলিসের সাথে অভ্যন্তরীণ সমঝোতার মাধ্যমে কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ পরিবর্তন করেছে এবি পার্টি। রোববার এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি ও খেলাফত মজলিস। এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু জানান, আগামী 28 ডিসেম্বর খেলাফত মজলিস এবং 10 ও 11 ডিসেম্বর এবি পার্টির কেন্দ্রীয় কাউন্সিল সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এ সময় খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের সহ দুই দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান করবে ফাহিম আল ইসাক চৌধুরী ট্রাস্ট। রোববার জকিগঞ্জের পরচকস্থ মৌলভী ছায়র আলী উচ্চ বিদ্যালয়ের প্রথম দিনে ৬৯টি স্কুলের ১,১৪৭ জন পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। ২,১০০ শিক্ষার্থীর মধ্য থেকে পরীক্ষার মাধ্যমে বাছাই করে 3 ক্যাটাগরিতে 500 মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাস্টের সচিব মোহাম্মদ শাব্বির আহমেদ। দীর্ঘ 12 বছর পর সিরিয়ায় আবারও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল তুরস্কের দূতাবাস। রাজধানী দামেস্কে অবস্থিত দূতাবাসে উত্তোলন করা হয় তুর্কি পতাকা। চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসাবে বুরহান করগুলকে নিয়োগ দেওয়ার মাধ্যমে দামেস্কে তুর্কি দূতাবাসের কাজ শুরু হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতর 1 সপ্তাহ পর এই উদ্যোগ নেওয়া হলো। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে তুরস্কে বসবাসরত সিরিয়ানদের ফিরিয়ে দেওয়া হবে। দামেস্কের রাউদা স্কোয়ারে বেশ কয়েকটি দেশের কূটনৈতিক মিশন আছে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর 2012 সালে দূতাবাসের কার্যক্রম স্থগিত করে তুরস্ক। খেলার খবর। চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ থেকে ছিটকে গেলেন এভিন লুইস। মার্কুটে ওপেনারের জায়গায় দলে ফিরলেন আরেক অভিজ্ঞ ব্যাটার আন্দ্রে ফ্লেচার। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোটে পড়েন লুইস, যার কারণে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। এবার পুরো টি-20 সিরিজেই থাকবেন দলের বাইরে। ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে ফর্মে ছিলেন লুইস। এর আগে ঘোষিত স্কোয়াডে বাংলাদেশের বিপক্ষে দলে ফেরানো হয় জনসন চার্লসকে। গত 2 সিরিজে ওয়েস্ট উইন্ডিজের হয়ে খেলতে পারেননি তিনি। শেষবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অসাধারণ পারফর্ম করা কেসি কার্টিকেও প্রথমবারের মতো ডাকা হয় টি-20 দলে। সিরিজে খেলা হচ্ছে না শাই হোপ এবং শারফানে রাদারফোর্ডের। একই সময়ে বিগ ব্যাশে খেলবেন তারা। প্রথমবারের মতো সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হলো বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট 2024। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো এই টুর্নামেন্ট। এবারের টুর্নামেন্টে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নেভি, মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে গুলশান ইউথ ক্লাব। প্রথমবারের মতো ছেলেদের 7টি দল ও মেয়েদের 8 দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। টুর্নামেন্ট মাঠে গড়ানোয় খুশি আয়োজকরা। বাস্কেটবলের সুদিন ফিরিয়ে আনতে এমন টুর্নামেন্ট নিয়মিত চান খেলোয়াড়রা। আমরা মনে করছি যে এটা একটা বড় সাফল্য, কারণ বাস্কেটবল তো কোর্টের বাইরে চলে গেছিল, বিগত অনেক দিন ধরেই খেলাধুলা তেমন নাই। আর তাছাড়া আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল যে একটা খেলা অন্তত গড়াইতে হবে যেটাতে ছেলে এবং মেয়েরা খেলতে পারবে। ইনশাল্লাহ যদি আমরা এই ধারা বজায় রাখতে পারি তাহলে বাস্কেটবলকে আমরা আবার পুরানো জায়গায় ফিরিয়ে দিতে পারবো বলে মনে করি। আমি চাই যে আরও টুর্নামেন্ট হোক, আরও বেশি করে টুর্নামেন্ট হোক, তাইলে আমাদের আরও ভালোভাবে খেলা উন্নত করা যাবে। তাহলে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা ট্রফি এগুলো আনতে পারবো। আমাদের এক্সপেকটেশনস আছে যে আমাদের আরও সুযোগ করে দেওয়ার, বা যখন আমরা আগ্রহী হই টুর্নামেন্টস খেলার জন্য যাতে আমাদের টুর্নামেন্টস অ্যারেঞ্জ করে দেয়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।